সেদিন মঙ্গলবার সন্ধেবেলায় যখন ডাইনিং টেবিলের ওপর আমার ছেলের বউ কৃতিকার ফোনের স্ক্রিন জ্বলে উঠল, তখন আমি যে নামটা দেখলাম তা আমার হৃৎস্পন্দন থামিয়ে দিয়েছিল। রাজেন্দ্র শর্মা, আমার স্বামী, যিনি ৬ বছর আগে ১৪ই ফেব্রুয়ারি ২০১৯ তারিখে হার্ট অ্যাটাকে আমার চোখের সামনেই মারা গিয়েছেন। ফোনটা বাজতেই থাকলো, একবার, দুবার, তিনবার। পুরো ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো। আমার হাতের রুটির লোকমাটা গলায় আটকে গেল। আমার ৮ বছরের নাতি আরিয়ান সবজি চিবোতে ভুলে গেল। আর কৃতিকার মুখ, সেই মুখটা আমি কোনো দিন ভুলব না। ওর চোখে মুখে একই সাথে ঘাবড়ানি আর আতঙ্ক ফুটে উঠেছিল। তখনই আমি বুঝতে পারলাম যে গত ৩ মাস ধরে যা কিছু ঘটছিল তা কোনো কাকতলীয় ব্যাপার ছিল না। এটা ছিল এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। এমন এক ষড়যন্ত্র যেখানে আমার মৃত স্বামীর পরিচয় ব্যবহার করা হচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে আমি জানতাম না যে এই ষড়যন্ত্র কতটা গভীর এবং এর বিরুদ্ধে লড়াই করতে আমাকে কতটা পরিশ্রম করতে হবে। আমার নাম গায়ত্রী শর্মা। আমার বয়স ৬৪ বছর। আমি গাজিয়াবাদের বৈশালী সেক্টরে থাকি। গত ৩৮ বছর ধরে আমি সরকারি স্কুলের হিন্দির শিক্ষিকা ছিলাম। ২০২১ সালে আমি রিটায়ার করেছি এবং তারপর থেকে ঘরই আমার দুনিয়া হয়ে গিয়েছিল। আমার স্বামী রাজেন্দ্রজি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, বিএসএনএলে কাজ করতেন। অনেক টাকা প্রভিডেন্ট ফান্ড আর পেনশনের ব্যবস্থা রেখে গিয়েছিলেন। আমাদের একটা ছেলে আছে, বরুণ, বয়স ৩৮ বছর। ও একটা ছোট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চালায়। ৬ বছর আগে যখন রাজেন্দ্রজি চলে গেলেন, তখন আমার দুনিয়াটা তছনছ হয়ে গিয়েছিল। কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছিলাম। আমার নিজের একটা 3 বিএইচকে ফ্ল্যাট ছিল বৈশালী সেক্টর ৪-এ, ১৫০০ স্কোয়ার ফিটের। আজকের বাজার অনুযায়ী এর দাম প্রায় ১,২০,০০,০০০ টাকার কাছাকাছি। আমার পেনশন ৪২,০০০ টাকা মাসে, ফিক্সড ডিপোজিটে ৩৫ লাখ টাকা ছিল। আমি ভেবেছিলাম, এখন আমার দায়িত্ব কি? আমার ছেলে আর নাতিকে খুশি রাখা। বরুণের বিয়ে কৃতিকার সাথে ২০১৬ সালে হয়েছিল। ও দিল্লির মেয়ে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছিল। শুরুতে আমার মনে হয়েছিল ও একটু বেশি মডার্ন, কিন্তু আমি ভেবেছিলাম আজকালকার বউদের একটু মানিয়ে নিতে হয়। আমি কোনো দিন ওকে কোনো বিষয়ে বারণ করিনি। ও যা খুশি পড়ুক, যখন খুশি বাইরে যাক, আমি কখনো আটকাইনি। উল্টে আমি রান্নাঘরে কাজ করতাম, আরিয়ানকে স্কুলের জন্য তৈরি করতাম, ঘর সামলাতাম। রাজেন্দ্রজির চলে যাওয়ার ৩ বছর পর ২০২২ সালে বরুণ আমাকে বলেছিল, মা, আমি বিজনেস বাড়াতে চাই। বাবার ১৮ লাখ টাকা প্রভিডেন্ট ফান্ড পড়ে আছে, ওটা আমাকে দিয়ে দাও। আমি অফিসের জায়গাটা বড় করব, আরও ২-৩ জন লোক রাখব। ভালো ইনকাম হলে আমি তোমার সেবা আরও ভালোভাবে করতে পারব। আমি এক মুহূর্তও ভাবিনি আমার স্বামীর তিল তিল করে জমানো টাকা আমার ছেলের কাজে লাগবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। আমি পুরো ১৮ লাখ টাকাই বরুণকে দিয়ে দিয়েছিলাম। বদলে কোনো কাগজ নিইনি, কোনো রসিদ নিইনি। ও আমার ছেলে ছিল, আমার নিজের রক্ত, ভয়ের কি ছিল। কিন্তু গত ৩ বছরে ধীরে ধীরে আমার মনে হতে লাগল যে ঘরে কিছু একটা বদলাচ্ছে। বরুণ আগের মতো নেই, কৃতিকা আরও শীতল হয়ে গেল। ও আমার সাথে কথা বলতো ঠিকই, কিন্তু একটা দূরত্ব বজায় রাখত। আমি ভাবলাম হয়তো এটা জেনারেশন গ্যাপ, আমি বুড়ি হচ্ছি, নতুন চিন্তাভাবনা বুঝতে পারছি না। আর তারপর এলো সেই মঙ্গলবার সন্ধ্যা, ১২ই সেপ্টেম্বর ২০২৫। সন্ধ্যা ৭টা বাজতে ৫ মিনিট বাকি ছিল। আমি সবেমাত্র রুটি বানানো শেষ করেছিলাম। আলু মটরের সবজি আর ডাল টেবিলে সাজিয়ে দিয়েছিলাম। আরিয়ান নিজের হোমওয়ার্কের খাতা নিয়ে এসে ডাইনিং টেবিলে বসল। বরুণ অফিস থেকে ফিরেছিল, ওকে ক্লান্ত দেখাচ্ছিল। কৃতিকা নিজের ঘর থেকে বেরোল, হাতে ফোন নিয়ে, যেমনটা সবসময় হতো। আমরা সবাই বসেছিলাম। আমি বরুণের প্লেটে রুটি আর সবজি দিচ্ছিলাম। তখনই কৃতিকার ফোন বেজে উঠল। প্রথমে ভাইব্রেশন হলো, তারপর রিংটোন বাজল, একটা পপ গানের সুর। ফোনটা টেবিলের উপর রাখা ছিল, স্ক্রিনটা উপরের দিকে, আর স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ছিল রাজেন্দ্র শর্মা। আমার হাতটা থেমে গেল, হাতাটা আমার আঙ্গুল থেকে পিছলে গেল, আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল। আমি আরও একবার দেখলাম, ভাবলাম হয়তো ভুল দেখছি, কিন্তু না, স্পষ্ট লেখা ছিল রাজেন্দ্র শর্মা। এটা এটা কি? আমার গলা কেঁপে উঠল। আমি কৃতিকার দিকে তাকালাম। কৃতিকা ঝট করে ফোনটা তুলে নিল, স্ক্রিনটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কলটা কেটে দিল। ওর কপালে ঘামের ফোঁটা দেখা দিল। কিছু না মা, আসলে ওটা একটা ভুল নাম্বার ছিল। ভুল নাম্বার? আমার গলার স্বর চড়ে গেল। তাতে রাজেন্দ্র শর্মার নাম কেন এলো? উনি তো ৬ বছর আগে। বরুণ মাঝপথে বলে উঠল, মা শান্ত হও, এটা কোনো টেকনিক্যাল প্রবলেম হবে, মাঝে মধ্যে ফোনে পুরনো কন্ট্যাক্ট চলে আসে।
পুরনো কন্ট্যাক্ট? আমি ওর দিকে তাকালাম। বরুণ, তোমাদের বাবার ফোন তো তার চলে যাওয়ার 1 সপ্তাহ পরেই বন্ধ হয়ে গিয়েছিল। আমি নিজে বিএসএনএল অফিসে গিয়ে সিম কার্ড সারেন্ডার করে এসছিলাম। তাহলে এই নাম্বার কোত্থেকে এলো? কৃতিকা চট করে ফোনটা পকেটে ঢুকিয়ে হাসার চেষ্টা করল। মা, আপনি কেন টেনশন নিচ্ছেন? আমি জাস্ট বাবার নামে একটা কন্ট্যাক্ট সেভ করে রেখেছিলাম, এক ব্যাংক কর্মীর নাম। আপনি তো জানেনই, মাঝে মধ্যে ব্যাংকের লোক ফোন করে বিরক্ত করে। ভুল করে ওই নামটাই সেভ হয়ে গেছে। আমি ওর কথা বিশ্বাস করতে পারিনি। আমার বুক ধরফর করছিল, গলা শুকিয়ে গিয়েছিল। জল খাওয়ার জন্য গ্লাসটা তুললাম, কিন্তু আমার হাত কাঁপছিল। আরিয়ান আমার দিকে তাকালো। ওর নিষ্পাপ চোখে অনেক প্রশ্ন ছিল, কিন্তু ও কিছু বলল না। খাওয়া কোনো মতে শেষ হলো। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার মাথায় শুধু ওই ছবিটাই নড়ছিল। কৃতিকার ফোনের স্ক্রিনে রাজেন্দ্র শর্মা। রাতে যখন সবাই শুয়ে পড়ল, আমি বিছানায় শুয়ে রইলাম, কিন্তু ঘুম এলো না। আমার ঘরটা হলের পাশে একটু দূরে কোনায়। জানলা দিয়ে রাস্তার আলো আসছিল। পাশে রাখা রাজেন্দ্রজির ছবির দিকে তাকালাম। তার হাসি মুখের ফটোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, এসব কি হচ্ছে? তোমার নাম ওই ফোনে কিভাবে এলো? তখনই আমার গত 3 মাসের ছোট ছোট ঘটনাগুলো মনে পড়তে লাগল। কৃতিকার ফোন বাজলেই ও সঙ্গে সঙ্গে অন্য ঘরে চলে যেত, কখনো বারান্দায়, কখনো বাথরুমে। আমি ভেবেছিলাম হয়তো কোনো ব্যক্তিগত কথা। একবার ওকে রাত 1টার সময় ফোনে কথা বলতে দেখেছিলাম। আমি জল খেতে উঠেছিলাম, আর হলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম ও ডাইনিং টেবিলে বসে নিচু স্বরে কথা বলছে। ও আমাকে দেখা মাত্রই ফোনটা কেটে দিল। আরও একবারের কথা মনে পড়ল। 2 মাস আগে এক শনিবার কৃতিকা ব্যাংক যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোচ্ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কোন ব্যাংক? আমিও যাই, আমাকেও অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিতে হবে। ও বলল, না মা, আপনি কেন কষ্ট করবেন? আমি বরুণের বিজনেস অ্যাকাউন্টের কাজ করতে যাচ্ছি, ব্যাংকের ঝামেলা। আপনি বরং বাড়িতেই থাকুন। এখন আমার সন্দেহ হচ্ছিল, এসব কি ছিল? পরদিন বুধবার সকাল ৮টায় কৃতিকা স্নান করতে বাথরুমে গেল। ওর ফোনটা রান্নাঘরের কাউন্টারে রাখা ছিল। আমি চা বানাচ্ছিলাম, আমার বুকটা ভীষণ জোরে ধড়ফড় করছিল। আমি এদিক ওদিক তাকালাম। বরুণ তখনও ঘরে ঘুমোচ্ছিল। আরিয়ান স্কুলের জন্য রেডি হচ্ছিল। আমি সাহস করে কৃতিকার ফোনের দিকে তাকালাম। স্ক্রিন বন্ধ ছিল, কিন্তু তখনই ওটা জ্বলে উঠল। একটা নোটিফিকেশন এলো। আমি তড়িঘড়ি দেখলাম সেখানে 7-8টা মিসড কল দেখাচ্ছে। সবকটাই একই নাম্বার থেকে, আর সবকটার কলার আইডিতে একই নাম, রাজেন্দ্র শর্মা। আমার হাত কাঁপতে লাগল। আমি সেই মুহূর্তে আরও একটা জিনিস দেখলাম। ব্যাংকের নাম থেকে 2-3টে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে। এইচডিএফসি, আইসিআইসিআই, আর কোনো একটা বাজাজ ফিনসার্ভের মেসেজ। মেসেজটা এরকম ছিল, আপনার ইএমআই প্রদানের তারিখ এগিয়ে আসছে, অনুগ্রহ করে সময় মতো পেমেন্ট করুন। আমার বুকটা বসে গেল। ইএমআই? কৃতিকা কি কোনো লোন নিয়েছে? কেন? তখনই বাথরুমের দরজা খোলার আওয়াজ হলো। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম আর চায়ের কাপে চিনি দিতে থাকলাম। কৃতিকা বাইরে এলো তোড়ালে দিয়ে চুল মুছতে মুছতে। ও ফোনটা তুলে নিয়ে স্ক্রিনটা দেখল, আর তারপর আমার দিকে তাকাল। মা, আপনার কি চা লাগবে? ও একদম স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ মা, বানাচ্ছি, আমি উত্তর দিলাম, কিন্তু আমার গলায় একটা কম্পন ছিল। সেদিন দুপুরে যখন কৃতিকা আর বরুণ দুজনেই বাইরে গেল, আমি আমার ঘরে বসে ভাবতে লাগলাম, আমাকে কারো সাথে কথা বলতে হবে, কিন্তু কার সাথে? বরুণ আমার ছেলে, কিন্তু ও তো কৃতিকার দিকেই। আমার কোনো মেয়ে নেই যার সাথে মন খুলে কথা বলতে পারি। আমার ভাই প্রমোদ লখনৌতে থাকে, কিন্তু ওকে অযথা চিন্তায় ফেলতে চাইছিলাম না। তখনই মনে পড়ল আমার পুরনো প্রতিবেশী শ্রীমতী কাপুরের কথা। উনি আমাদের ফ্লোরেই 2টো ফ্ল্যাট পরে থাকেন। বয়সে আমার থেকে 2-3 বছরের বড়, কিন্তু খুব বুদ্ধিমান। ওনার ছেলে ক্যানাডায় সেটেলড, উনি একাই থাকেন। বিকেল 5টায় আমি ওনার বাড়িতে গেলাম। দরজা খুলতেই উনি আমাকে স্বাগত জানালেন। এসো গায়ত্রীজি, অনেকদিন পর এলে, চা খাবে তো? হ্যাঁ দিদি, খাবো। আমি ভেতরে গিয়ে ওনার সোফায় বসলাম। চা খেতে খেতে আমি ওনাকে সব কথা বললাম। ফোনে রাজেন্দ্রজির নাম, মিসড কল, ব্যাংকের মেসেজ। শ্রীমতী কাপুর মন দিয়ে সব শুনলেন। তারপর বললেন, গায়ত্রী, এসব খুব অদ্ভুত। যদি কারো ফোনে কোনো মৃত মানুষের নাম দেখা যায়, তবে 2টো ব্যাপার হতে পারে। হয় ওটা সত্যি কোনো পুরনো কন্ট্যাক্ট যা ভুল করে সেভ হয়ে গেছে, নয়তো কেউ ওই নামটা ব্যবহার করছে। ব্যবহার মানে কেউ রাজেন্দ্রজির পরিচয়ের অপব্যবহার করছে, লোন নেওয়ার জন্য বা অন্য কোনো কাজের জন্য। গায়ত্রী, তোমাকে খুঁজে বের করতে হবে যে রাজেন্দ্রজির নামে কোনো নতুন সিম কার্ড তোলা হয়েছে কিনা। আমার বুক কেঁপে উঠল। কিভাবে জানব? টেলিকম অফিসে যাও, রাজেন্দ্রজির আধার কার্ড আর ডেথ সার্টিফিকেট নিয়ে যাও। জিজ্ঞেস করো ওনার নামে কোনো অ্যাক্টিভ নাম্বার আছে কিনা। আমি মাথা নাড়ালাম।
আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু ভয়ও করছিল যদি সত্যি কিছু খারাপ হয় তাহলে কি হবে। কৃতিকা, আমার ছেলের বউ, ও কি এমনটা করতে পারে? পরদিন বৃহস্পতিবার আমি একটা বাহানা বানালাম। কৃতিকাকে বললাম যে আমাকে ইন্দিরাপুরম মার্কেটে যেতে হবে কিছু কাপড় দেখতে। ও বলল, ঠিক আছে মা, আপনি যান, তবে অনেক রোদ, অটো করে যাবেন। আমি বাড়ি থেকে বেরোলাম, কিন্তু ইন্দিরাপুরম গেলাম না। আমি সরাসরি বৈশালীর কাছের বিএসএনএল অফিসে গেলাম। আমার কাছে রাজেন্দ্রজির ডেথ সার্টিফিকেট ছিল, যা আমি আলমারিতে খুব সাবধানে রেখেছিলাম। রাজেন্দ্রজির আধার কার্ডের ফটোকপিও ছিল। অফিসে বেশ ভিড় ছিল। আমি কাউন্টারে গিয়ে একজন অল্পবয়সী ছেলের সাথে কথা বললাম। আমি ওকে সবটা বোঝালাম। আমার স্বামী 6 বছর আগে মারা গিয়েছেন। আমি ওনার সিম কার্ড সারেন্ডার করেছিলাম, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে যে ওনার নামে কোনো নতুন নাম্বার চলছে। আপনি কি চেক করতে পারবেন? ছেলেটি কম্পিউটারে কিছু টাইপ করল, তারপর বলল, আন্টিজি, বিএসএনএলে তো রাজেন্দ্র শর্মার নামে কোনো অ্যাক্টিভ নাম্বার দেখাচ্ছে না, তবে হতে পারে অন্য কোনো কোম্পানির সিম ব্যবহার করা হচ্ছে। তাহলে আমি কি করে জানব? আপনাকে অন্য কোম্পানিগুলোর অফিসে যেতে হবে, অথবা আধার লিঙ্কড নাম্বার চেক করাতে হবে। আধার কার্ডের সাথে যুক্ত সব নাম্বার দেখা যায়। আমি ওকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলাম। আমার পরের পদক্ষেপ কি হওয়া উচিত? আমার আরও তথ্য দরকার ছিল। বাড়ি ফিরতে ফিরতে দুপুর 2টো বেজে গেল। কৃতিকা বাড়িতেই ছিল, ল্যাপটপে কিছু কাজ করছিল। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, রান্না করলাম, সবাইকে খাওয়ালাম, কিন্তু আমার মাথা অনবরত চিন্তা করে যাচ্ছিল। বিকেলে যখন বরুণ অফিস থেকে ফিরল, আমি ওকে জিজ্ঞেস করলাম, বরুণ, তোমার বিজনেসে কি কোনো লোন চলছে? ও চমকে গিয়ে আমার দিকে তাকালো। কেন মা, হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনিই জিজ্ঞেস করছি। তুমি 3 বছর আগে আমার থেকে 18 লাখ টাকা নিয়েছিলে। বিজনেস কেমন চলছে? মা, বিজনেস মোটামুটি চলছে। হ্যাঁ, একটু ওঠানামা তো থাকেই। কখনো ভালো ক্লায়েন্ট পাওয়া যায়, কখনো যায় না, তবে আমি ম্যানেজ করে নিচ্ছি। লোনের কথাটা এড়িয়ে গেলে? ও একটু অস্বস্তিতে পড়ে গেল। হ্যাঁ মা, একটা ছোট বিজনেস লোন নিয়েছিলাম 2 বছর আগে, 5 লাখ টাকার। ওটার ইএমআই চলছে, বড় কিছু নয়। আমি মাথা নাড়ালাম। 5 লাখ? কিন্তু আমার মনে হলো ও পুরো সত্যিটা বলছে না। ওই রাতেও আমি ঘুমোতে পারলাম না। আমাকে একটা পরিকল্পনা করতে হবে। আমার প্রমাণ দরকার ছিল, কিন্তু কিভাবে? পরদিন শুক্রবার সকালে আমার একটা আইডিয়া এলো। শ্রীমতী কপুরের নাতি রাহুল গরমের ছুটিতে ওনার বাড়িতে এসেছিল। ও ইঞ্জিনিয়ারিংয়ের 3rd ইয়ারের ছাত্র, টেকনোলজিতে খুব এক্সপার্ট। আমি ভাবলাম হয়তো ও আমাকে সাহায্য করতে পারবে। আমি আবার কাপুর দিদির বাড়িতে গেলাম। রাহুল সেখানেই ছিল, ল্যাপটপে কাজ করছিল। আমি ওকে আমার সমস্যার কথা জানালাম। আন্টি, এটা তো খুব সিরিয়াস ব্যাপার, রাহুল বলল। যদি আপনার সন্দেহ হয় যে কেউ আপনার স্বামীর আইডেন্টিটি ভুল কাজে লাগাচ্ছে, তবে আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে। আপনার কাছে কি স্মার্টফোন আছে? হ্যাঁ বাবা, আছে, কিন্তু আমি শুধু হোয়াটসঅ্যাপ আর কল করতে জানি। অসুবিধা নেই, আমি শিখিয়ে দেব। প্রথমে আপনাকে ফোনে একটা ভালো ক্যামেরা অ্যাপ নামাতে হবে, আর আপনি যা যা সন্দেহজনক দেখবেন তার ফটো তুলে গুগল ড্রাইভে আপলোড করে দেবেন, যাতে ওগুলো সেফ থাকে। ও আমাকে দেখালো কিভাবে গুগল ড্রাইভে একটা ফোল্ডার বানাতে হয়। ও ফোল্ডারটার নাম দিল ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তারপরও আমাকে শেখালো কিভাবে ফটো তুলে সরাসরি ওই ফোল্ডারে আপলোড করতে হয়। আর আন্টি, যদি কখনো কোনো কথাবার্তা রেকর্ড করতে চান, তবে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। ও আমার ফোনে একটা কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে দিল, কিন্তু এটা শুধু ইমার্জেন্সিতেই ব্যবহার করবেন। আমি রাহুলের কাছে কৃতজ্ঞ রইলাম। অন্তত এখন আমার কাছে কিছু অস্ত্র আছে। সেই সপ্তাহের শেষে শনিবার আমি একটা সাহসী পদক্ষেপ নিলাম। কৃতিকা আর বরুণ দুজনেই আরিয়ানকে নিয়ে ওর এক বন্ধুর বার্থডে পার্টিতে গেল। আমাকে বাড়িতে একা রেখে গেল। ওরা বলেছিল বিকেল 6টার মধ্যে ফিরে আসবে। আমার কাছে 3-4 ঘন্টা সময় ছিল। বুকটা ধরফর করছিল। আমি জানি এটা ভুল, কিন্তু আমাকে সত্যিটা জানতে হবে। আমি প্রথমে নিজের ঘরে গেলাম। আমার কাছে একটা পুরনো স্টিলের আলমারি আছে, যাতে আমি আমার সব দরকারি কাগজ রাখি। আমি আলমারি খুলে রাজেন্দ্রজির নথিপত্র খুঁজতে লাগলাম। ওনার ডেথ সার্টিফিকেট ছিল, পিএফের কাগজ ছিল, কিন্তু ওনার অরিজিনাল আধার কার্ডটা উধাও। আমার কাছে শুধু ফটোকপি আছে। অরিজিনালটা আমি এখানেই রেখেছিলাম, আমার মনে আছে। তাহলে ওটা কোথায় গেল? আমার বুক ধরফর করতে লাগল। কেউ একজন এখান থেকে আধার কার্ডটা সরিয়েছে। কে? কৃতিকা নাকি বরুণ? আমি এরপর বরুণ আর কৃতিকার ঘরে গেলাম। এই প্রথমবার আমি ওদের অনুমতি ছাড়া ওদের ঘরে ঢুকলাম। হাত কাঁপছিল আমার। অপরাধ বোধ হচ্ছিল ঠিকই, কিন্তু আমি সামনে এগোলাম। ঘরে একটা বড় আলমারি ছিল। আমি ওটা খুললাম। জামা কাপড়, জুতো, ব্যাগ। তারপর নিচের ড্রয়ারটা দেখলাম। সেখানে কিছু ফাইল রাখা ছিল। আমি সাবধানে একটা একটা করে ফাইল বের করলাম।
প্রথম ফাইলে বরুণের বিজনেসের কাগজ ছিল, জিএসটি রেজিস্ট্রেশন, কিছু ইনভয়েস। দ্বিতীয় ফাইলে কিছু ব্যাংক স্টেটমেন্ট ছিল। আমি সেগুলো দেখলাম। এইচডিএফসি ব্যাংকের স্টেটমেন্ট কৃতিকার নামে। আমি মন দিয়ে দেখলাম গত 6 মাসে অনেক ট্রানজ্যাকশন হয়েছে। কিছু বড় অঙ্কের টাকা এসেছে আর কিছু ইএমআই হিসেবে কেটেছে। আমি ওই স্টেটমেন্টের ফটো তুললাম। এরপর আমি তৃতীয় ফাইলের দিকে এগোলাম। তখনই একটা বাদামি রঙের A4 সাইজের খাম দেখতে পেলাম। আমি ওটা খুললাম। ভেতরে কিছু কাগজ ছিল। আমার হাত কাঁপতে লাগলো যখন আমি ওগুলো পড়তে শুরু করলাম। ওটা ছিল আমার ফ্ল্যাটের একটা রেন্টাল এগ্রিমেন্ট, ভাড়া দেওয়ার চুক্তিপত্র। সেক্টর 4, বৈশালী, গাজিয়াবাদ। কিন্তু এই এগ্রিমেন্ট কে বানালো? আমি তো কোনোদিন কাউকে ফ্ল্যাট ভাড়া দিইনি। আমি পড়া চালিয়ে গেলাম। ল্যান্ডলর্ডের জায়গায় নাম ছিল রাজেন্দ্র শর্মা, আর সই। সেই সইটা অনেকটা রাজেন্দ্রজির মতোই ছিল, কিন্তু আমি জানতাম ওটা আসল নয়। রাজেন্দ্রজি তো 6 বছর আগেই চলে গিয়েছেন। এই সই অন্য কেউ করেছে। ভাড়াটিয়ার নাম ছিল একজন অজানা ব্যক্তি, আর ভাড়ার পরিমাণ ছিল মাসে ৩৫,০০০ টাকা। এই চুক্তিপত্রটি ২ বছর পুরনো ছিল। আমার মাথা ঘুরে গেল। কেউ রাজেন্দ্রজির আইডেন্টিটি ব্যবহার করে একটা জাল রেন্টাল এগ্রিমেন্ট বানিয়েছে। কিন্তু কেন? হয়তো ট্যাক্স বাঁচানোর জন্য বা অন্য কোনো কারণে। আমি ওই এগ্রিমেন্টের সব কটা পাতার ফটো তুললাম। হাত এত কাঁপছিল যে ফটো আবছা আসছিল। আমি আবারও চেষ্টা করলাম। এরপর আমি আরও একটা কাগজ দেখলাম। ওটা ছিল একটা লোন অ্যাপ্লিকেশন ফর্ম। বাজাজ ফিনসার্ভের ১২ লাখ টাকার লোন। অ্যাপ্লিকেন্টের নাম রাজেন্দ্র শর্মা, কো অ্যাপ্লিকেন্ট কৃতিকা শর্মা। আমার বুক বসে গেল। ১২ লাখ টাকার লোন সেই রাজেন্দ্রজির, যিনি ৬ বছর আগে মারা গেছেন, আর কো অ্যাপ্লিকেন্ট কৃতিকা। আমি ওই ফর্মটারও ছবি তুলে নিলাম। আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে আমার নিঃশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব, কিন্তু নিজেকে সামলালাম। আমাকে আরও দেখতে হবে। আমি ফাইলে আরও একটা কাগজ দেখলাম। ওটা ছিল আমার ফ্ল্যাটের প্রপার্টি ট্রান্সফারের একটা ড্রাফট। এই ড্রাফটটা তখনও ফাইনাল হয়নি, কিন্তু এতে ট্রান্সফারার হিসেবে নাম ছিল গায়ত্রী শর্মা, অর্থাৎ আমার, আর ট্রান্সফারি হিসেবে নাম ছিল বরুণ শর্মা আর কৃতিকা শর্মা, যুগ্ম মালিক। নিচে আমার নামে একটা পাওয়ার অফ অ্যাটর্নির ড্রাফটও ছিল, যেখানে আমি বরুণকে আমার সব সম্পত্তি কেনা বেচা বা অন্য সব কাজ করার অধিকার দিচ্ছি। আমার মাথা ভো ভো করছিল। আমি কোনোদিন এই পাওয়ার অফ অ্যাটর্নি দিইনি। এসব জাল। আমি সব কাগজের ছবি তুললাম। তারপর সব ফাইল ঠিক আগের মতো করে রেখে দিলাম। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে নিজের ঘরে এসে বসলাম। আমার হাত পা কাঁপছিল, চোখে জল চলে এলো। আমার নিজের ছেলের বউ, নিজের ছেলে, ওরা আমার সাথে এসব করল। আমার মৃত স্বামীর পরিচয় ব্যবহার করে জালিয়াতি করল। আমার সম্পত্তির ওপর নজর দিল। আমি কাঁদতে চাইছিলাম, কিন্তু নিজেকে থামালাম। এখন কাদার সময় নয়। আমাকে আরও প্রমাণ জোগাড় করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে। আমি রাহুলকে ফোন করলাম। ও বলল বিকেলে আমার সাথে দেখা করবে। আমি ওকে সব ছবি দেখালাম। আন্টি, এটা তো মারাত্মক ব্যাপার। রাহুল বলল, এটা ফ্রড, এটা ফরজারি। আপনি পুলিশে রিপোর্ট করতে পারেন। না বাবা, আমি বললাম, আমি পুলিশে যেতে চাই না। ও আমার ছেলে, আমি ওকে জেলে পাঠাতে চাই না, কিন্তু আমাকে ওদের থামাতে হবে, একটা শিক্ষা দিতে হবে। তাহলে আপনাকে একজন উকিলের সাথে কথা বলতে হবে, আর আপনাকে প্রমাণ করতে হবে যে এসব জাল। আমি মাথা নাড়ালাম। আমি করব, কিন্তু আমার আরও কিছুটা সময় চাই। পরের সপ্তাহে আমি আরও কিছু খোঁজ খবর নিলাম। আমি এলআইসি অফিসে গেলাম। রাজেন্দ্রজির দুটো পলিসি ছিল। আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে সম্প্রতি কেউ ওই পলিসিগুলো নিয়ে খোঁজ নিতে এসেছিল কিনা। ওখানকার অফিসার রেজিস্টার চেক করে বললেন, হ্যাঁ ম্যাম, ৩ মাস আগে একজন মহিলা এসেছিলেন। উনি বলেছিলেন যে উনি রাজেন্দ্র শর্মার ছেলের বউ। উনি ক্লেম করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা বারণ করে দিই, কারণ নমিনি আপনি, উনি নন। মহিলাটি দেখতে কেমন ছিলেন? অফিসার বললেন, ৩০-৩৫ বছর বয়স, ফর্সা, লম্বা চুল আর চশমা পরতেন। কৃতিকা। আমার সন্দেহ ঠিক ছিল। আমি অফিসারকে বললাম, ভবিষ্যতে কেউ ওনার পলিসি নিয়ে জিজ্ঞেস করলে যেন তক্ষুনি আমাকে ফোন করেন। আমি আমার নাম্বার দিয়ে এলাম। এরপর আমি টেলিকম অফিসে গেলাম। এবার আমি এয়ারটেল অফিসে গেলাম। সেখানকার ম্যানেজারের সাথে কথা বললাম। রাজেন্দ্রজির আধার কার্ডের নাম্বার দিয়ে জিজ্ঞেস করলাম ওই আধারে কোনো সিম কার্ড অ্যাক্টিভ আছে কিনা। ম্যানেজার সিস্টেমে চেক করে বললেন, হ্যাঁ ম্যাম, একটা নাম্বার অ্যাক্টিভ আছে।
এটা 4 বছর আগে অ্যাক্টিভেট করা হয়েছিল। 4 বছর আগে? আমার বুক ধরফর করে উঠল। আমার স্বামী তো 6 বছর আগে মারা গিয়েছেন। তাহলে এটা ফ্রড ম্যাম, কেউ ভুলভাবে সিমটা বের করেছে। আপনি কি আমাকে ওই সিমের ডিটেলস দিতে পারবেন? নাম্বারটা কি? ম্যানেজার একটু ভেবে বললেন, ম্যাম, আমি তো আপনাকে নাম্বার দিতে পারি না, তবে আপনি একটা লিখিত অভিযোগ করতে পারেন, আমরা তদন্ত করব। আমি অভিযোগ জানালাম এবং একটা কমপ্লেন নাম্বার পেলাম। ম্যানেজার বললেন 7 দিনের মধ্যে জবাব পাব। সেই সপ্তাহে আমি আরও একটা কাজ করলাম। আমার পুরনো বন্ধু অ্যাডভোকেট ওম প্রকাশ মেহতাকে ফোন করলাম। উনি রাজেন্দ্রাজির পুরনো বন্ধু ছিলেন, এখন রিটায়ার করেছেন, কিন্তু আইনের জ্ঞান এখনও প্রখর। আমি ওনার সাথে দেখা করার সময় চাইলাম। পরদিন মঙ্গলবার আমি ওনার বাড়িতে গেলাম। উনি আমাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন। গায়ত্রীজি, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। আমি ভালো আছি ওম প্রকাশজি, কিন্তু আমার আপনার পরামর্শ দরকার। আমি ওনাকে সব গল্প বললাম, সব ছবি দেখালাম, রেন্টাল এগ্রিমেন্ট, লোনের ফর্ম, প্রপার্টি ট্রান্সফার ড্রাফট। ওম প্রকাশজি খুব গুরুত্ব দিয়ে সব দেখলেন। তারপর বললেন, গায়ত্রীজি, এটা খুবই গুরুতর বিষয়। এতে অনেকগুলো ধারা লাগে। আইপিসির ধারা 420 অর্থাৎ জালিয়াতি, ধারা 467 ফরজারি, ধারা 468 জাল নথিপত্র ব্যবহার, আর আইটি অ্যাক্টের ধারা 66C আইডেন্টিটি থেফট। যদি আপনি পুলিশে কেস করেন, তবে কৃতিকা আর বরুণ দুজনেই 5 থেকে 7 বছরের জন্য জেলে যেতে পারে। আমি পুলিশ কেস করতে চাই না, আমি বললাম। ও আমার ছেলে, কিন্তু আমি ওদের বোঝাতে চাই যে আমি আর দুর্বল নই। আমি ওদের এই জালিয়াতি থেকে আটকাতে চাই। তাহলে আপনাকে একটা ফ্যামিলি মিটিং ডাকতে হবে, কিছু সাক্ষীর সামনে। আমি আপনার সাথে থাকতে পারি। আর হ্যাঁ, আপনার ভাইকেও ডাকা উচিত, আর কৃতিকার বাবা মাকেও। আমি ভাবলাম, এটা একটা ভালো বুদ্ধি, সবার সামনে সত্যিটা আনা। কিন্তু আরও একটা কথা, ওমপ্রকাশজি বললেন, আপনাকে এটাও জানতে হবে যে বরুণ এসবের কতটা জানে। হতে পারে কৃতিকাই সবকিছুর মাস্টারমাইন্ড। আমি মাথা নাড়ালাম। এটা খুব জরুরি একটা প্রশ্ন। পরের সপ্তাহে সুযোগ বুঝে আমি বরুণের সাথে কথা বলার চেষ্টা করলাম। একদিন বিকেলে যখন কৃতিকা বাইরে গিয়েছিল, আমি বরুণের পাশে বসলাম। বরুণ, আমাকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ মা, বলো। তুমি কি জানো তোমার বাবার নামে কোনো সিম কার্ড অ্যাক্টিভ আছে? বরুণ চমকে উঠে আমার দিকে তাকালো। কি? না মা, এমনটা কি করে হতে পারে? আমি জানতে পেরেছি তোমার বাবার নামে 4 বছর আগে একটা নাম্বার তোলা হয়েছিল, আর ওই নাম্বার থেকে কৃতিকার ফোনে কল আসত। বরুণের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, আমি জানতাম না। সত্যি বলছ? মা, আমি কসম খেয়ে বলছি, আমি জানতাম না বাবার নামে কোনো সিম আছে। কিন্তু ওর চোখের চাহনিতে অন্য কিছু ছিল। মিথ্যেও বলছিল না ঠিকই, কিন্তু হয়তো অর্ধেক সত্যি চাপা দিচ্ছিল। আর তুমি কি জানো যে কৃতিকা বাবার নামে লোন নিয়েছে? বরুণ চোখ নামিয়ে নিল। মা, হ্যাঁ, একটা ছোট লোন নিয়েছিল, 4-5 লাখ টাকার, বিজনেসের জন্য। আমি ভেবেছিলাম ও নিজের নামে নেবে, কিন্তু ও বলল ওর ক্রেডিট স্কোর খারাপ, তাই বাবার ডকুমেন্ট ব্যবহার করবে। 4-5 লাখ টাকা? আমার গলার স্বর তীক্ষ্ণ হয়ে গেল। বরুণ, ওটা 12 লাখ টাকার লোন। বরুণের মুখ হাঁ হয়ে গেল। কি? 12 লাখ? না মা, আমি তো জানতাম 5 লাখ। আর তুমি কি জানো কৃতিকা আমার প্রপার্টি ট্রান্সফার করার চেষ্টা করেছে? না মা, আমি কিচ্ছু জানি না। আমি কসম খেয়ে বলছি। আমি ওর চোখের দিকে তাকালাম। মনে হলো ও সত্যি বলছে। হয়তো কৃতিকা ওকেও ঠকিয়েছে। বরুণ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি আগামী শনিবার একটা ফ্যামিলি মিটিং ডাকছি। আমার ভাই আসবে, কৃতিকার বাবা মা আসবেন, আর আমার এক উকিল বন্ধুও আসবেন। আমরা সবাই সত্যিটা জানতে চাই। বরুণ মাথা নাড়াল। ওকে খুব ঘাবড়ে যাওয়া দেখাচ্ছিল। আগামী শনিবার এসে গেল, 30 সেপ্টেম্বর 2025। আমি সকাল থেকেই প্রস্তুতি শুরু করলাম। লখনৌ থেকে আমার ভাই প্রমোদকে ডেকেছিলাম, ও শুক্রবার রাতেই চলে এসেছিল। ওমপ্রকাশজিও আসবেন বলে কথা দিয়েছিলেন। কৃতিকার বাবা মা শ্রী রমেশ চাড্ডা আর শ্রীমতী সুনিতা চাড্ডাকে আমি নিজেই ফোন করে ডেকেছিলাম। আমি ওদের বলেছিলাম আরিয়ানের স্কুলের অ্যাডমিশন নিয়ে খুব জরুরি কথা আছে। ওনারা দুজনেই দিল্লি থেকে আসার কথা ছিল। মিটিংয়ের সময় ঠিক হয়েছিল বিকেল 4টায় আমাদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে। আমি সেখানে চেয়ার সাজালাম, চা নাস্তার ব্যবস্থা করলাম। 4টের মধ্যে সবাই চলে এলেন। আমার ভাই প্রমোদ, ওমপ্রকাশজি, কৃতিকার বাবা মা, বরুণ, কৃতিকা আর আমি। আরিয়ানকে আমি শ্রীমতী কাপুরের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে ওসব কিছু না শোনে।
সবাই বসে পড়লেন। কৃতিকা বেশ নার্ভাস দেখাচ্ছিল, বরুণও অস্থির ছিল। কৃতিকার বাবা মা বুঝতে পারছিলেন না কিসের জন্য এই মিটিং। আমি শুরু করলাম। আমার গলার স্বর শান্ত কিন্তু মজবুত ছিল। আমি আপনাদের সবাইকে এখানে এ কারণে ডেকেছি, কারণ আমাকে কিছু খুব সিরিয়াস কথা আপনাদের সামনে রাখতে হবে। গত কয়েক সপ্তাহে আমি এমন কিছু জানতে পেরেছি যা আমার জন্য খুব দুঃখের, কিন্তু সবার সত্যিটা জানা জরুরি। রমেশজি জিজ্ঞেস করলেন, গায়ত্রীজি, ব্যাপারটা কি? আপনি আমাদের এত জরুরি ভিত্তিতে ডাকলেন কেন? আমি আমার ফোনটা বের করলাম। তাতে আমি সব ফটো একটা ফোল্ডারে গুছিয়ে রেখেছিলাম। আমি প্রথম ফটোটা দেখালাম, রেন্টাল এগ্রিমেন্ট। এই দেখুন, এটা আমার ফ্ল্যাটের একটা রেন্টাল এগ্রিমেন্ট, কিন্তু আমি কখনো কাউকে ফ্ল্যাট ভাড়া দিইনি। আর এই এগ্রিমেন্টে যে সই আছে তার রাজেন্দ্রজির নামে, যিনি 6 বছর আগে মারা গেছেন। সবাই চমকে ফটোটা দেখল। কৃতিকার মুখ সাদা হয়ে গেল। আর এই দেখুন, আমি দ্বিতীয় ফটোটা দেখালাম। এটা বাজাজ ফিনসার্ভের লোন অ্যাপ্লিকেশন, 12 লাখ টাকার। অ্যাপ্লিকেন্ট রাজেন্দ্র শর্মা, যিনি 6 বছর আগে মারা গেছেন, আর কো অ্যাপ্লিকেন্ট কৃতিকা শর্মা। রমেশজি আর সুনিতাজির চোখ বড় বড় হয়ে গেল। ওনারা কৃতিকার দিকে তাকালেন। কৃতিকা, এটা কি? রমেশজি কড়া গলায় জিজ্ঞেস করলেন। কৃতিকা তোতলাতে তোতলাতে বলল, পাপা, ওটা জাস্ট বিজনেসের জন্য ছিল। বরুণের বিজনেসে টাকার দরকার ছিল, তাই তুমি একজন মৃত মানুষের আইডেন্টিটি ব্যবহার করলে? আমি ওর কথা কেড়ে নিলাম। কৃতিকা, এটা ফ্রড, এটা ফোরজারি। ওম প্রকাশজি পরিস্থিতি সামলালেন। দেখুন, আমি উকিল, আর আমি আপনাদের জানিয়ে রাখি, এটা আইপিসির ধারা 420, 467 আর 468 অনুযায়ী অপরাধ। এর সাজা 5 থেকে 7 বছরের জেল হতে পারে। সুনিতাজির চোখে জল চলে এলো। কৃতিকা, তুই এ কি করলি? কৃতিকা হাউ হাউ করে কাঁদতে লাগল। মাম্মি, আমি শুধু বিজনেসের জন্য করেছিলাম। বরুণের টাকার দরকার ছিল। আমাদের লোন দিচ্ছিল না কারণ আমার ক্রেডিট স্কোর খারাপ ছিল। তাই আমি ভাবলাম, তুমি ভাবলে আমার মৃত স্বামীর পরিচয় চুরি করবে? আমার গলা কাঁপছিল। কৃতিকা, ওনার আধার কার্ড তুমি চুরি করলে, ওনার নামে সিম বের করলে, ওনার নামে জাল এগ্রিমেন্ট বানালে, আর তুমি এসব লুকিয়ে গেলে? বরুণ মাঝখানে বলে উঠল, মা, এই ব্যাপারে আমার কাছে পুরো তথ্য ছিল না। আমি ভেবেছিলাম মাত্র 5 লাখের লোন। আমি জানতাম না 12 লাখ। প্রমোদ ভাইলা কড়া গলায় বলল, বরুণ, তুমিও কম নাও। তুমি জানতে কিছু একটা গোলমাল আছে। তুমি কেন ওকে আটকালে না? বরুণ চুপ করে গেল। আমি তৃতীয় ফটোটা দেখালাম। আর এই দেখুন প্রপার্টি ট্রান্সফারের ড্রাফট। আমার প্রপার্টি তোমাদের দুজনের নামে ট্রান্সফার করার চেষ্টা, আর একটা জাল পাওয়ার অফ অ্যাটর্নিও বানানো হয়েছে। রমেশজি দাঁড়িয়ে পড়লেন। রাগে ওনার মুখ লাল হয়ে গিয়েছিল। কৃতিকা, আমি লজ্জিত। তোর জন্যে আমাদের ইজ্জাত ধুলোই মিশে গেল। তুই এসব ভাবলি কি করে? কৃতিকা এখন ভীষণভাবে কাঁদছে। পাপা, আমাকে ক্ষমা করে দিন। আমি ভেবেছিলাম আমি সব সামলে নেব। বিজনেস ভালো চললে লোন মিটিয়ে দেব। ভেবেছিলাম কেউ জানতে পারবে না, কিন্তু সব জানা হয়ে গেছে, আমি বললাম। আর এখন আমি ফায়সালা করব কি হবে। সারা ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবাই আমার দিকে তাকিয়েছিল। আমি লম্বা নিঃশ্বাস নিলাম। আমি পুলিশ কেস করতে চাই না। বরুণ আমার ছেলে, আর কৃতিকা আমার বউ। কিন্তু এখন থেকে সব পাল্টে যাবে। আমি কিছু শর্ত ঠিক করেছি। আমি একটা কাগজ বের করলাম যা ওম প্রকাশজি ড্রাফট করেছিলেন। প্রথম শর্ত, সব জাল অ্যাকাউন্ট, লোন আর নথিপত্র 7 দিনের মধ্যে বন্ধ করতে হবে। ওম প্রকাশজি এটার দেখাশোনা করবেন। কৃতিকা মাথা নাড়াল। দ্বিতীয় শর্ত, যে 18 লাখ টাকা আমি 3 বছর আগে বরুণকে দিয়েছিলাম তা আমাকে 3 মাসের মধ্যে ফেরত দিতে হবে। ডকুমেন্টেড লোন হিসাবে প্রতি মাসে 6 লাখ করে। বরুণ নিচু স্বরে বলল, মা, আমার কাছে এখন এত টাকা নেই। তাহলে তোমার বিজনেস থেকে বের করো, বা অন্য কোথাও থেকে লোন নাও, আমি জানি না, কিন্তু 3 মাসে ওই টাকা আমার চাই। তৃতীয় শর্ত, তোমরা দুজনে এই ফ্ল্যাটে আলাদাভাবে থাকবে। এই ফ্ল্যাটের 3 নম্বর বেডরুমটা আমি আমার এক পুরনো বান্ধবীকে ভাড়া দেব। উনি আমাকে সাহায্য করবেন। তোমরা দুজনে নিজেদের খরচ নিজেরা সামলাবে। প্রতি মাসে 15,000 টাকা করে ঘরের খরচের জন্য কন্ট্রিবিউশন দিতে হবে। কৃতিকা চোখের জল নিয়ে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। চতুর্থ শর্ত, আমার প্রপার্টি এখন পুরোপুরি আমার নামেই থাকবে। আমি একটা নতুন উইল বা ইচ্ছাপত্র বানাব, যাতে সব সম্পত্তি সরাসরি আরিয়ানের নামে থাকবে। তোমরা দুজনে কিচ্ছু পাবে না। আরিয়ানের 18 বছর বয়স হওয়া পর্যন্ত আমার ভাই প্রমোদ ট্রাস্টি থাকবে। বরুণের মুখ শুকিয়ে গেল, কিন্তু ও কিছু বলল না। পঞ্চম এবং শেষ শর্ত, ভবিষ্যতে কখনো যদি আমি জানতে পারি যে তোমরা আবার কোনো জালিয়াতি করেছ বা আমার সাথে খারাপ ব্যবহার করেছ,
তবে আমি বিন্দুমাত্র দ্বিধা না করে পুলিশে কেস করব আর তখন আমি কাউকে ক্ষমা করব না। আমি কাগজটা সবার সামনে রাখলাম। এতে তোমাদের দুজনকে সই করতে হবে, আর কৃতিকার বাবা মাকেও সাক্ষী হিসেবে সই করতে হবে। রমেশজি সঙ্গে সঙ্গে কাগজটা তুললেন। উনি সবটা পড়লেন আর কৃতিকাকে বললেন, সই কর এখনই, তোর লজ্জা হওয়া উচিত। কৃতিকা কাঁপানো হাতে সই করল, বরুণও করল। তারপর রমেশজি আর সুনীতাজি সাক্ষী হিসেবে সই করলেন। ওম প্রকাশজি কাগজটা নোটারি করার জন্য নিয়ে নিলেন। মিটিং শেষ হল। কৃতিকার বাবা মা খুব লজ্জা নিয়ে ফিরে গেলেন। প্রমোদ ভাইয়া আমাকে জড়িয়ে ধরলেন। ভাইয়া, তুই অনেক সাহস দেখিয়েছিস। ভাইয়া, আমাকে করতেই হতো, আমি আর সহ্য করতে পারছিলাম না। ওম প্রকাশজি বললেন, গায়ত্রীজি, আপনি একদম ঠিক কাজ করেছেন। এখন আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সব আইনি প্রক্রিয়া দেখে নেব। পরের সপ্তাহটা খুব ব্যস্ততায় কাটল। ওম প্রকাশজির নজরদারিতে কৃতিকার সব জাল লোন অ্যাকাউন্ট বন্ধ করল। রেন্টাল এগ্রিমেন্ট ও নিজে গিয়ে বাতিল করাল। সিম কার্ডও সারেন্ডার করা হল। বরুণ বন্ধুদের থেকে ধার করে প্রথম মাসের ৬ লাখ টাকা আমাকে দিল। আমি ওকে একটা রসিদ দিলাম। আমি আমার ফ্ল্যাটের ৩য় বেডরুমে আমার পুরনো বান্ধবী শ্রীমতী পুনম বর্মাকে নিয়ে এলাম। উনিও বিধবা ছিলেন এবং একাই থাকতেন। উনি খুব খুশি মনে আমার সাথে থাকা মেনে নিলেন। উনি আমাকে ভালো সঙ্গ দিতেন, আর আমার এখন আর একা লাগে না। কৃতিকা আর বরুণ এখন আগের মতো নেই। ওরা আমার সাথে খুব কম কথা বলে। কৃতিকার চোখে লজ্জা দেখা যায়, কিন্তু আমি এখন আর ওদের পাত্তা দিই না। আমি আমার জীবন ফিরে পেয়েছি। আমি আমার পুরনো টিচার্স অ্যাসোসিয়েশনের সাথে আবার যুক্ত হতে শুরু করলাম। মাসে একবার আমরা সবাই দেখা করি, চা খাই আর পুরনো স্মৃতি রোমন্থন করি। আমি একটা এনজিওর সাথে ভলেন্টিয়ার হিসেবে কাজ শুরু করেছি। এই এনজিও বয়স্কদের আইনি সহায়তা দেয়। আমি তাদের আমার গল্প শোনাই আর বলি কিভাবে তারা নিজেদের অধিকারের জন্য লড়তে পারে। একদিন এনজিওর একটা মিটিংয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছিলাম। সেখানে ৩০-৪০ জন বয়স্ক মহিলা ও পুরুষ বসেছিলেন। দেখুন, আমি বললাম, আমি আপনাদের কিছু জরুরি কথা বলতে চাই। যখন পরিবারের কোনো সদস্য মারা যান, তখন তক্ষণই ওনার সব নথিপত্র সুরক্ষিত করুন, আধার কার্ড, প্যান কার্ড, সব কিছু। সিম কার্ড সারেন্ডার করুন, ব্যাংককে জানান, নয়তো যে কেউ ওই পরিচয়ের অপব্যবহার করতে পারে। একজন বয়স্ক মহিলা হাত তুলে জিজ্ঞেস করলেন, কিন্তু যদি আমাদের বাচ্চারাই আমাদের ঠকায়? তবে চুপ করে থাকবেন না, আমি দৃঢ়ভাবে বললাম, আপনারা আপনাদের অধিকারের জন্য লড়ুন, নিজের প্রপার্টিতে নিজের হক বজায় রাখুন, নিজের টাকার ওপর নিজের কন্ট্রোল রাখুন, সন্তানদের ভালোবাসুন, কিন্তু অন্ধ ভালোবাসায় নিজের সব কিছু দিয়ে দেবেন না। সবাই হাততালি দিল। আমি আরও বললাম, আরেকটা কথা, টেকনোলজি শিখুন। আমি ৬৪ বছর বয়সে স্মার্টফোনে ফটো তোলা আর গুগল ড্রাইভে আপলোড করা শিখেছি। এসব কঠিন কিছু নয়, আপনাদের বয়স কোনো বাধা নয়, আপনারাও শিখতে পারেন। সেদিনের পর আমার কাছে অনেক বয়স্ক মানুষের ফোন এসেছে। ওনারা আমার কাছে পরামর্শ চেয়েছেন। আমি ওনাদের সব রকম সাহায্য করেছি। ৩ মাস পর বরুণ আমাকে পুরো ১৮ লাখ টাকা ফেরত দিয়ে দিল। আমি ওগুলো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখে দিলাম। আমার উইলও তো বেই হয়ে গিয়েছে, যেখানে সব কিছু আরিয়ানের নামে। আরিয়ান এখনও আমার কাছে আসে, ও আমাকে খুব ভালোবাসে। আমি ভাবলাম অন্তত আমার নাতি তো আমার সাথে আছে। একদিন কৃতিকা আমার কাছে এলো, ওর চোখে জল ছিল। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করেছি। আমি ওর দিকে তাকালাম। কৃতিকা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভুলে যাইনি, আর না আমি আবার বিশ্বাস করতে পারব। তুমি তোমার জীবন বাঁচো, আমি আমার জীবন বাঁচব। ও চুপচাপ ফিরে গেল। আজ যখন আমি পেছন ফিরে তাকাই, তখন আমার খুব গর্ব হয়। আমি আমার নিজের জন্য লড়াই করেছি, আমি আমার আওয়াজ তুলেছি, আমি শিকার হইনি, আমি যোদ্ধা হয়েছি। আজ আমি একজন স্বতন্ত্র এবং স্বনির্ভর মহিলা। আমার নিজের ঘর আছে, নিজের পেনশন আছে, নিজের বন্ধু আছে। আমি শিখেছি যে পরিবারে থাকা ভালো কথা, কিন্তু নিজের পরিচয় হারিয়ে ফেলা খুব খারাপ ব্যাপার। আমি আজও বৈশালীর সেই ফ্ল্যাটে থাকি। পুনমজি আমার সাথে আছেন। আমরা দুজনে সকালে যোগব্যায়াম করি, বিকেলে হাঁটতে যাই, আর উইকেন্ডে বন্ধুদের সাথে দেখা করি। বরুণ আর কৃতিকাও এখন বদলে গিয়েছে। ওরা আমাকে সম্মান দিয়ে কথা বলে। ওরা বুঝে গিয়েছে যে আমি দুর্বল নই। একবার এক যুবতী এনজিওর মিটিংয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, আন্টি, আপনার ভয় লাগেনি নিজের ছেলে আর বউয়ের বিরুদ্ধে দাঁড়াতে? আমি হেসে উত্তর দিয়েছিলাম, ভয় তো লেগেছিল, কিন্তু সত্যের জন্য দাঁড়ানো জরুরি ছিল। যদি আমি চুপ থাকতাম, তবে ওরা আমাকে পুরোপুরি বরবাদ করে দিত।
আমার সম্পত্তি, আমার পরিচয় সব কেড়ে নিত। আমি নিজের জন্য লড়েছি আর জিতেছি। এটা আমার গল্প, ৬০ বছরের ওপরের এক মহিলার গল্প, যিনি নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন, যিনি ওনার মৃত স্বামীর পরিচয়কে রক্ষা করেছিলেন, যিনি ওনার সম্পত্তি আর সম্মান বাঁচিয়েছিলেন। আর আজ আমি বলতে চাই, যদি আপনার সাথেও এমন কিছু ঘটে থাকে, তবে চুপ করে থাকবেন না। আপনার বয়স যাই হোক না কেন, আপনি লড়তে পারেন, আপনি জিততে পারেন। কিছু জরুরি কথা যা আমি শিখেছি। প্রথম কথা, যখন পরিবারের কোনো সদস্য মারা যান, তখনই ওনার সব ডকুমেন্ট সুরক্ষিত করুন। সিম কার্ড সারেন্ডার করুন, ব্যাংককে জানান, নয়তো আইডেন্টিটি থেফট হতে পারে। দ্বিতীয় কথা, নিজের প্রপার্টির অরিজিনাল কাগজ ব্যাংকের লকারে রাখুন। পরিবারকে শুধু ফটোকপি দিন, সেটাও নোটারি করা। তৃতীয় কথা, নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বজায় রাখুন। নিজের পেনশন, সেভিংস সব নিজের নিয়ন্ত্রণে রাখুন। বাচ্চাদের দিতে হলে তার ডকুমেন্টেড লোন হিসাবে দিন। চতুর্থ কথা, টেকনোলজি শিখুন। স্মার্টফোনে ফটো তোলা বা ক্লাউডে আপলোড করা এসব বার্ধক্যে খুব কাজে লাগে। এগুলো আপনার সুরক্ষার অস্ত্র। পঞ্চম কথা, আইন জানুন। আইডেন্টিটি থেফট আইপিসি ধারা ৪২০ আর আইটি অ্যাক্টের ধারা ৬৬C অনুযায়ী অপরাধ, সাজা ৫ থেকে ৭ বছর হতে পারে। আর শেষ কথা, চুপ থাকবেন না। যদি আপনার সাথে কিছু ভুল হয়, তবে আওয়াজ তুলুন। এল্ডার হেল্পলাইন নম্বরে কল করুন, পুলিশে কমপ্লেন করুন, এনজিওর সাহায্য নিন। আপনার বয়স আপনার দুর্বলতা নয়, বরং আপনার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে নিজের অধিকারের জন্য ব্যবহার করুন। আমি আজও সেই মঙ্গলবার সন্ধ্যের কথা মনে করি, যখন কৃতিকার ফোনে রাজেন্দ্রজির নাম ফুটে উঠেছিল। সেই মুহূর্তটা আমার মনে হয়েছিল আমার দুনিয়াটা শেষ হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তটা আমাকে শক্তিশালী করে তুলেছিল। সেই মুহূর্তটা আমাকে শিখিয়েছিল যে সত্যিটা যতই লুকানো থাকুক না কেন, তা বাইরে আসবেই, আর যারা সত্যের পাশে দাঁড়ায় তারা কখনো হারে না। আজ আমার মাথা গর্বে উঁচু। আমি আমার লড়াই একা লড়েছি আর জিতেছি। আর আমি চাই প্রতিটি বয়স্ক মানুষ, প্রতিটি মা-বাবা এটা মনে রাখুন, ভালোবাসা আর সম্মান দুটোই জরুরি। বাচ্চাদের ভালোবাসা দিন, কিন্তু নিজের সম্মানের সাথে কোনোদিন আপোষ করবেন না। মৃত মানুষ কল করে না, এটা সত্যি, কিন্তু তাদের পরিচয়ের ভুল ব্যবহার হতে পারে। সাবধান থাকুন, নিজের অধিকার জানুন, আর সব সময় মনে রাখুন, আপনি একা নন।